আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বিপদের সময় দীর্ঘায়িত হয়। সেদিন সকাল হতে বোধহয় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল। অন্তর বারান্দাতে আমজাদ সাহেব হরহর করে বমি করে ফেলেন। খাওয়া নেই সারাদিন, বমিতে শুধু পিচ্ছিল মিউকাস জাতীয় পদার্থ উঠে আসছিল। বেশ কয়েকবার বমি উপক্রম হলো, দুবার বমি করলেন। ওনাকে তুলে এনে অন্তর বিছানায় শুয়ে দেওয়া হলো। তখন রাত 3:30টার মতো বাজে। উনি চোখে ঝাপসা দেখছিলেন। চোখের সামনে দুনিয়াটা ঘুরছিল চরকির মতো। চোখের শিরায় রক্ত জমে উঠল। চোখের মণি হলুদ আভাব লালচে হয়ে উঠল। প্রেশারের ওষুধ খাওয়ানোর পরও রাতের বেকায়দার সময় কোনো রকমের উন্নতি দেখা গেল না ওনার শরীরে। অন্তিক বেশ কয়েকবার গিয়ে ঘুরেও গাড়ি পেল না। সময়ের সাথে সাথে আমজাদ সাহেবের অবস্থা শোচনীয় হয়ে উঠছিল। অন্তু এবং রাবেয়া বেগম ওনার হাতে পায়ে তেল মালিশ করে দিলেন। প্রচুর ঘামছিলেন আমজাদ সাহেব। শীতের রাতে ওনার গলা ঘেমে ভিজে উঠছিল। অন্তর আন্দাজ করলো ব্লাড প্রেশার 180/120 পেরিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পরও তা ডাউন করছিল না। সকাল 6টায় যখন ওনাকে হাসপাতালে ভর্তি করা গেল, তখন ওনার ভেতরে সব উপসর্গ প্রকাশ পাচ্ছিল। অন্তর অন্তরাত্মা কেঁপে উঠল তাতে। আমজাদ সাহেব মাথার ব্যথায় ছোট বাচ্চার মতো ছটফট করছিলেন, চোখে দেখছিলেন না। অন্তুকে একবার রাবে বলে ডেকে উঠলেন। অন্তু অনিয়ন্ত্রিতভাবে ডুকরে ওঠে। তখন খানিক বাদে বোঝা গেল ওনার এক পাশ অকেজো হয়ে এসেছে বোধহয়। নিথর লাগছে ডান পাশটা। ডাক্তার দৌড়ে এসে ওনার ব্লাড প্রেশার মাপলেন। মুখটা ছোট হলো ডাক্তারের, কথা বলে না। দ্রুত নার্সকে আদেশ করা হলো ওনাকে সিটি স্ক্যান রুমে শিফট করার জন্য। চলে যাবার সময় শুধু এটুকু বলে গেলেন, রোগীর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রণে, গড সেভ হিম। অন্তু চুপচাপ বসে রইল পেটের উপর। এখন বড় ডাক্তার নেই হাসপাতালে। বড় ডাক্তার রাউন্ডে আসবে কমপক্ষে সকাল 10টায়। অন্তু বাচ্চাদের মতো অন্তিককে জিজ্ঞেস করে, ওরা কি বলছে, কি বোঝাতে চাইছে? আব্বুর ব্রেইনে স্ট্রোক হয়েছে? অন্তিক জবাব দেয় না। চুপচাপ পাশে বসে হাত চেপে ধরে অন্তুর। থরথরে কাঁপছে অন্তর দেহ। চোখ দুটো অশান্ত চঞ্চল, কাঁদছে না। আমজাদ সাহেব বলতেন, ব্যথার উপর ব্যথা লাগলে নাকি মানুষ ব্যথাহীন হয়ে পড়ে। আঘাতের উপর আঘাত মানুষের সহনশীলতা বাড়িয়ে দেয়। রোগীর উচ্চ রক্তচাপ বেড়েছে কোনো জটিল উত্তেজনা এবং দুশ্চিন্তার ফলে, আর তা অনিয়ন্ত্রণে যাওয়ার ফলে। আপাতত ওনাকে সাধারণ ওয়ার্ডে রাখা হলো। ডাক্তাররা কি বলছেন না কিছুই। বেড পাওয়া গেল না। মেঝেতে মাদুরের উপর কাঁথা বিছিয়ে শোয়ানো হয়েছিল আমজাদ সাহেবকে। আধা ঘন্টা হয়নি ঘুমিয়েছে জয়। দরজায় ধুমধাম আওয়াজ। জয়ের গায়ের কম্বল মাথায় তুলে তার উপর বালিশ তুলে কান ঢাকে। কাছে দরজায় যে ধাক্কাধাক্কি চলছে, ভেঙেও যেতে পারে আর কিছুক্ষণ এমন চলে। হামজা আবারও কর্কশ্বরে ডেকে উঠল, জয়, এই সুরে বাচ্চা, উঠবি তুই? ওঠ হারামজাদা। মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে আসছিল জয়ের। চোখের নিচে দাগ পড়ে গেছে, চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজা ভেতরে ঢুকলে, আরমিনের বাপ হাসপাতালে, যা ওখানে দ্রুত বের হ। শালির বাপের আবার কি হলো? ধুম করে ডায়রিয়া না কলেরা? দুম করে হয়নি, তোকে ধরে বলি দিলেও গায়ের আগুন নিববে না। যা বলছি সেটা কর। জনগণ জানে গতকাল কি হয়েছিল। এর দায় যদি আমার রেপুটেশনের উপর এসে পড়ে, তোকে জীবিত দাফনাবো আমি। আমার জন্য হয়েছে নাকি? সেদিন পলাশ মারছে, সেজন্য অসুস্থ হইতে পারে। আর আমি ওইখানে যেয়ে কি করব? ওই শালির মেয়ে এমনি সহ্য করবার পারে না আমারে। কথা বাড়াচ্ছিস কেন? বাথরুমে যা, ফ্রেশ হ। কোনো প্রয়োজন হলে তার ব্যবস্থা করবি, আশেপাশে থাকবি ওদের। যা বুঝলাম শুনে স্ট্রোক হয়েছে হয়তো। পাপ করেছিস, তার মাসুল হিসেবে অথবা তোর বিয়ে করা বউয়ের খাতিরে যা। আমার ঘুমে মাথা ভেঙে আসতেছে। যা, মাঝে মাঝে স্যাক্রিফাইস করা স্বাস্থ্যের জন্য ভালো, আর রেপুটেশনের জন্য। ফিরে এসে ঘুম দিবি। ভাই, আমি না তোমারে বুঝি না, মাঝে মধ্যে মন চায় মাথার খুলিটা উড়াইয়া দেই। আমিও বুঝি না আমাকে, তুইও বোঝার চেষ্টা করিস না। আমি পরে যাব। পাশের এলাকায় রাস্তার কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে, তা দেখতে যেতে হবে। আমি পরে আসছি। আবার যদি বিছানায় গিয়ে শুয়ে পড়িস, তাহলে বিছানাটায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবো আমি। জয়কে ধরে ঠেলে নিয়ে বাথরুমে ঢুকে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হাতে ধরিয়ে দেয় হামজা। কখন কি হয় ওখানে জানা সময়। তোর কাজকর্ম কতদিন ধৈর্য বজায় রাখতে পারবো আমি বুঝতে পারছি না। তবে আশা থাকবে রাজনৈতিক কাজের বাইরে তোর নোংরামি যেন নিয়ন্ত্রণে থাকে। আমি যেমন প্রশ্রয় আর আদর দিয়ে মাথায় তুলতে পেরেছি তোকে, পাপ বেশি হয়ে গেলে, একেবারে ধৈর্য টান লাগলে এক আছাড় মেরে তোর রুহুটাও বের করে নিতে হাত কাঁপবে না। জানিস তো তুই নাকি? তাই পাপও সেই অবধি করবি যে অবধি আমার ধৈর্যচ্যুতি না ঘটে।
কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসে হামজা। জয় গলা উঁচিয়ে নির্লজ্জের মতো বলে, আমি কিছু করি নাই। ভালো মানুষ বলে যে পারে দোষ দিয়া যায়। তোমার তো খালি অভিযোগ আমার উপর। যাই করি সহ্য হয় না। জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলি। এদিকে আয়, এদিকে আয় আমার কাছে। গলার আওয়াজ উঁচু হচ্ছে কেন? জয় বিরাস মুখের মধ্যে রেখে এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে বলল, জিব্বা ছেঁড়ার ইচ্ছা তোমার হইছে। আমি কেন আগায় আসবো? তুমি আসো। লুঙ্গি ঘেঁষে যাচ্ছিল বাথরুমের ভেজা মেঝেতে, টেনে শক্ত করে বাঁধল সেটা। হাত দিয়ে মুঠো করে লুঙ্গি ধরে দুই ঠ্যাঙ্কের মাঝে গুজে আয়নার দিকে তাকায়। দেখতে কালো লাগছে চেহারাটা। আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, ও দয়াল, জান নিবা নাও। দম কেন বাইর হইয়া যায়। চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজার কণ্ঠ শোনা গেল, দেরি করিস না জয়, তাড়াতাড়ি বের হ। সিটি স্ক্যান রুম থেকে বের করে ওয়ার্ডে আনার পর আমজাদ সাহেবের একপাশ পুরোপুরি অবশ পাওয়া গেল। অনেকে পা জকলা করে ধরে মাদুরে শোয়ানো হলো। পড়ে রইলেন ওভাবে। অপলক তাকিয়ে আছে তার চোখ দুটো অন্তুর দিকে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন। অন্তর থেকে চোখ ফিরিয়ে রাবেয়ার দিকে তাকালেন। কম্পিত বাম হাতটা এগোতে চাইলেন, কাঁদতে কাঁদতে তা চেপে ধরেন রাবেয়া। কথা বলতে গিয়েও ঠোঁট বেঁকে আসে আমজাদ সাহেবের। অন্তু ছটফটিয়ে উঠে দাঁড়ায়। এ দৃশ্য দেখতে নেই, অন্তু পারছে না। যে মানুষটার ভরাট কণ্ঠস্বর ও স্পষ্ট ভাষায় বলা দামি কথার ধমক শুনে অভ্যস্ত অন্তু, সেই মানুষের অর্ধাঙ্গ অসুস্থতা দেখা যায় না। অন্তুর চোখ বাঁধা মানতে চায় না, কিন্তু স্বার্থপর আব্বুর জন্য সে কাঁদবে না, যে তাকে এই পরিস্থিতির সামনে এই অবস্থার মধ্যে ফেলে এভাবে অসুস্থতার ভয় দেখায়। তার জন্য অন্তু কাঁদবে না। রাবেয়া ওনার মুখের কাছে কান এগিয়ে নিয়ে গেলেন। অস্পষ্ট কণ্ঠে এক পেশে ধরনের স্বরে শোনা যায়, আমায় তুমি ক্ষমা করো রাবেয়া, তোমাকে কিছুই দিতে পারিনি এই জীবনে। আমায় বাঁধিয়ে রেখো না, তুমি মাফ করে দিও আমায়। অন্তুকে দেখে রেখো। আরও অনেক কিছুই বলা ছিল, পারলেন না বোধহয়। রাবেয়া ওনার হাতের উপর কপাল ঠেকে হামা করে কেঁদে ওঠেন। অন্তু বসে আব্বু শিওরে, তুমি কিসের ক্ষমা চাইছো? আম্মু বোকা, আম্মু তোমায় ক্ষমা করতে পারে। আমি অন্তু তোমাকে কোনো দিন ক্ষমা করবো না আব্বু। পাগলের মতো বলে চলে অন্তু। অন্তিকের চোখে পানি চিকচিক করে ওঠে। আজ কতগুলো বছর সে এই দেবতা তুলো মানুষটার সাথে কথা বলেনি। তার সাথে কথা না বলে আব্বু কোথায় যাচ্ছে এই কদিনে সুযোগ বা সাহস পায়নি কথা বলার। সেদিন যখন ক্ষমা চাইল আমজাদ সাহেব চুপচাপ তাকিয়েছিলেন কেবল। অন্তিক পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই। চোখ দুটো লাল হয়ে ওঠে, অশ্রু জমে। আমজাদ সাহেব হাসার চেষ্টা করলেন বোধহয়, অথচ ঠোঁট বেঁকে গেল। অন্তু সহ্য করতে না পেরে ওঠে, দৌড়ে বারান্দায় যায়, আবার ফিরে আসে ছুটতে ছুটতে। অন্তিকের ঠোঁট দুটো কাঁপছে, অথচ কিছুই বলতে পারল না ছেলেটা। ছেলেরা বাপের সামনে বোবা প্রাণী, এরা জান দেওয়া শিকার। তবে মুখ ফুটে বাপের কাছে ক্ষমা বা ভালোবাসা প্রকাশে চরম ব্যর্থ। চোখের ভাষে আব্বুর কাছে কাঁদল ছেলেটা, ক্ষমা চাইল, কত কথা বলো, সব দুজনের চোখের ভাষে সীমাবদ্ধ। অভিমান, অভিযোগ, আড়ষ্টতা ও বহুদিনের বাক্ষীণতা জমে জমে যে শক্ত দেওয়ালটা বাপ ছেলের মাঝে খাড়া হয়েছিল, তা ভাঙে দুজনের নীরব দৃষ্টি বিনিময়ে। অর্ধেক পেরিয়ে যায় রাবেয়াকে নিয়ে। অন্তুকে আব্বুর কাছে বসার সুযোগ দেয়। সে অপদার্থ ছেলে হবার যোগ্যই না, কিন্তু অন্তু ছিল আব্বুর একমাত্র অবলম্বন। অন্তু বসে আব্বুর সামনে, কান্না থামানোর উপায় নেই তার কাছে আজ। হাতটা চেপে ধরে অজয় কিছুক্ষণ কাঁদল অন্তু। আমজাদ সাহেবের চোখ ছলছল করে, তবে পানি করে না। অন্তু ডেকে ওঠে, আব্বু, তুমি কি বোঝাচ্ছ? হ্যাঁ, তুমি আমায় রেখে চলে যাচ্ছ, এটা বোঝাচ্ছ? তুমি পাষাণ্ড, জানতাম। তবে এত পাষাণ্ড আব্বু তুমি। আব্বু, আমি কি করে কি করব একা? আব্বু, আব্বু, আমি তো এক পাও চলতে পারি না তোমায় ছাড়া। তুমি আমায় এসব ভয় দেখিও না, আমি জানি কিচ্ছু হবে না তোমার। এসব মিছিয়ে মিছিয়ে ভয় অন্তু পায় না। থামে অন্তু, কান্নাটুকু গিলে ফের বলে, তুমি এত তাড়াতাড়ি যেতে পারবে না, আমি যেতেই দেব না তোমাকে। মগের মুল্লুক নাকি? তুমি বললে আর চলে গেলে আমায় কি মনে হয় তোমার? যেতে দিব আমায় ফেলে? সে তুমি যাবে ভালো কথা, চলো আমায় নিয়ে চলো। সেদিন যখন তোমার কাছে মরণ চেয়েছি তুমি মারোনি আমায়, অথচ আজ নিজে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা আব্বু,
পৃথিবীর সব বাপেরাই কি তোমার মতো কঠোর স্বার্থপর হয়? আজ আমার উত্তর চাই, তুমি চুপ করে থেকো না। তোমার গলার ভারী আওয়াজ শুনতে চাই আমি। বলো যে না, সব বাবা এমন হয় না, শুধু তুমিই এমন নিষ্ঠুর, পাষাণ্ড, মায়াহীন, কঠিন, স্বার্থপর বাপ। বলো আমি একজন স্বার্থপর বাপকে ভালোবেসেছি। বলো আব্বু, স্বীকার করো। আম্মা কাঁদছে কেন? তুমি কি বলেছো? চলে যাচ্ছ তাই বলেছো? কথা বলো, কথা বলো। টপ টপ করে পানি পড়ে অন্তুর চোখ দিয়ে। মেয়েটা নাক টানে আর আব্বুকে ঝাঁকায়। এক একটা করে অভিযোগী প্রশ্ন করে। শোনো আব্বু, আমার একটা কথা রাখবে আব্বু, রাখবে? আমি চলো তোমার সাথে যাই। একা একা থাকতে ভালো লাগবে না আমার, বুঝেছো? আমি তোমার সাথে যাব। তুমি না চাইলেও যাব। তোমার তো আমার প্রতি মায়া নেই। তুমি পারবে চলে যেতে আমায় ফেলে, কিন্তু আমি তো থাকতে পারবো না তোমায় ছেড়ে। সকালে ফজরের নামাজের অজুটা তোমার সাথে করি, তখন তোমায় লাগবে আমার। ঘুম থেকে উঠতে দেরি করলে দরজায় এসে ধাক্কাধাক্কি করার জন্য তোমাকে লাগবে আমার। কোথায় পাবো বলো, জবাব দাও। আমায় নিতে হবে সাথে, আমি যাব তোমার সাথে। একা যেতে দেব না স্বার্থপরের মতো আমায় ফেলে। আমার পরীক্ষা দিতে যাবার সময় তোমাকে লাগে আব্বু, বুঝতে পারছো তুমি? আমি পরীক্ষা দিতে একা যেতে পারি না। কে নিয়ে যাবে আমায়? বিকেলে চা আর টোস্ট খাওয়ার সময় পাশের চেয়ারে তুমি না বসলে আমার চলে না। তখন কোথায় পাবো তোমায়? আমজাদ সাহেব কথা বলছেন না। অন্তু অধৈর্য হয়ে উঠল। ইস রে, কিছুই কি বলবে না তুমি? আমায় এই ব্যবস্থাগুলো করে দাও, তারপর ভাববো তোমায় যেতে দেয়া যায় কি না। ও, আমি একা রাস্তাও পার হতে পারি না, আমায় রাস্তা পার হওয়া শেখাতে হবে তোমায়। নয়তো তো তুমি যেতে পারবে না। এতই সহজ নাকি তোমার জন্য অন্তুকে ফেলে চলে যাওয়া? যেতেই দিব না আমি। শোনো আব্বু, তুমি চলে গেলে কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে নালিশ করব। সে এত নিষ্ঠুর কেন? তোমরা কেন বোঝো না? অন্তুরা খুব অচল তোমাদের ছাড়া। রাতের খাবারটা তোমার পাশের চেয়ারে বসে খাই আমি, ভুলে যাচ্ছ? তুমি না ডাকলে রাতে খেতে যাই আমি। পড়তে পড়তে তোমার ধমকানো ডাক কানে না এলে তো উঠতেই মন চায় না আমার। আম্মার কথা কানেও লাগে না আবার। কে ডাকবে আমায় খেতে, সেই জবাব দাও আগে। বেশি রাত জেগে পড়লে কে আমায় রাতে এসে দেখে যাবে? বিস্কুটের কৌটাটা এগিয়ে দিয়ে একটা ধমক দেবে, এ বলবে এই ব্যবস্থা আগে করো তুমি। আমায় কে ডেকে ধমকে দেবে বলো? মশারিটা টানিয়ে দে তো অন্তু। আজ মশা খুব বেশি, তুমি বুঝতে পারছো আমার সমস্যাগুলো? আমার সমস্যা পদে পদে তোমাকে ছাড়া একটা দিন কাটাতে পারবো না। দেখলে তো কাল তুমি ছিলে না, আর কি হয়ে গেল আমার সাথে। আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা জল কানের গোড়া দিয়ে চুইয়ে পড়ে। অন্তু চোখ দুটো মুছে নড়ে চড়ে বসে। নাক টেনে শান্ত স্বরে বলার চেষ্টা করে। আব্বু, বুঝলে আমার বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে। তোমারও হচ্ছে? হচ্ছে না জানি। তুমি খুব স্বার্থপর আব্বু, খুব স্বার্থপর। তুমি একটাও কথা বলছো না আব্বু। কি করেছি আমি? কিসের অপরাধে এই যন্ত্রণা দিচ্ছ? তুমি বুঝতে পারছো না আমি সহ্য করতে পারছি না? আব্বু, তুমি জবাব দিচ্ছ না কেন? আমায় কষ্ট দিয়ে কি পাচ্ছ? আমার সহ্য হচ্ছে না তো আব্বু, আমি সইতেই পারছি না। কি করব বলো তো? এই এখানে কেমন যে লাগছে, তুমি বুঝলে ঠিক কথা বলতে। তুমি টেরেই পাচ্ছ না। তুমি খুব কঠোর আব্বু, খুব নিষ্ঠুর। অন্তুর বিলাপে আশেপাশে লোকজন থমকে যায়। কারোর চোখে ছলছলে পানি নেমেছে। আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে এক ফোঁটা পানি সরু হয়ে গড়িয়ে পড়ে। অন্তুটা সযত্নে মুছে দিয়ে বলে, কাঁদছো কেন তুমি? কিছু হয়নি তো? আচ্ছা আমি আর কাঁদছি না, তুমিও কাঁদবে না কেমন? আমজাদ সাহেব নিশ্চুপ। বাচ্চা যেমন ঘুমন্ত মানুষকে ঝাঁকায়, অন্তু ওইভাবেই আমজাদ সাহেবকে ঝাঁকালো। আব্বু। অন্তু ঝেড়ে উঠে দাঁড়ে, চিৎকার করে ডাক্তার ডাকে। নার্স আসে, ডাক্তার আসে। অন্তুকে অন্তিক সরিয়ে নিয়ে যায় টেনে। ধরে রাখা যায় না অন্তুকে। পাগলের মতো লাফালাফি করছে মেয়েটা। অন্তিক শক্ত হাতে টেনে ওকে বারান্দায় নিয়ে যায়। রিপোর্ট হাতে নার্স আসে। মহিলা ডাক্তার তা দেখে চোখ বুলে হেমোরোজিক স্ট্রোক, অর্থাৎ মস্তিষ্কের ধমনীগাত বিদীর্ণ হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে রক্ত বেরিয়ে তা জমাট বেঁধে গেছে। রোগী বাঁচানোর সুযোগ এই স্ট্রোক দেয় না। উন্নত চিকিৎসা প্রাপ্তি অবধি যাওয়ার সুযোগ থাকে না এই ক্রিটিক্যাল সিচুয়েশনে। ডাক্তার রিপোর্ট দেখে বেরিয়ে গেলেন চুপচাপ। মেঝের উপর পড়ে আছে আমজাদ সাহেবের নিথর দেহটা। নাক দিয়ে রক্ত আসছে, কান্দেও বেরোবে বোধহয় রক্ত। এ লাশ বেশিক্ষণ না রাখার পরামর্শ দিলেন ডাক্তারেরা। যে দিক দিয়ে সম্ভব এখন গলগলিয়ে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
অন্তু চুপ করে বসে রইল হাসপাতালের নোংরা মেঝের উপর। জ্বলন্ত আগুনের পানি ঢালার পর ঠিক আগুন যেমন ধপ করে নিভে যায়, এভাবে নিভে গেছে অন্তুটা। এক দৃষ্টে চেয়ে আছি অন্তু ওই দূরে পড়ে থাকা লম্বাটে দেহবয়ের দিকে। জয় হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়ায়। অস্থির লাগছে ভেতরটায়। দ্রুত একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে রাখে। অন্তুর কান্না খুব জ্বালাতন করছে। তখন ইচ্ছে করছিল গিয়ে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চর মেরে আসতে। এভাবে আহাজারি করে কাদার কিছু তো নেই। বাপ কি আর মানুষের মরে যায় না? জাভেদ আমিন মরেনি। জয়ের সামনে মরণের প্রক্রিয়া চলেছে ওনার। জয় কি বেঁচে নেই? এত ন্যাকামি কি আছে? বাবার চোখের সামনে অন্তুর কান্না যেন পাগলের বিলাপ ভেসে উঠছে। বিরক্তি দিতে দু চারটা গালিও বেরিয়ে এলো মুখ দিয়ে। এসব আবেগ বোধ করার মতো বোধশক্তি তার মাঝে নেই। সে স্বাধীনচেতা মানুষ। আবেগ ভালো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে, উল্টো খারাপ মানুষদের নিজের কাজ থেকে দূরে আনে। জয় ঠোঁট বাঁকিয়ে হাসল। তার খারাপের কোনো চিকিৎসা নেই, কারণ খারাপ হওয়াটা তার রোগ নয়, তার সত্তাগত বৈশিষ্ট্য। আদো খাওয়া সিগারেটটা দূরে ছুঁড়ে মারল। বিকেল 3টায় আমজাদ সাহেবের শেষ দুপুরের গোসল হচ্ছিল। জয় চুপচাপ দাঁড়িয়েছিল ভিটির ওপর। অনেক লোক জড়ো হয়েছে মোর্দা মাটিতে। তারা কটূক্তি করতে ভুলছে না। গতকালের তাজা ঘটনা মরলেই চাপা পড়বে কেন? মেয়ের চরিত্রের দোষের ভাগ বাপেরও যায়। বসা করে মেঝেতে খুঁটির সাথে পিঠ ঠেকিয়ে চুপচাপ বসে আছে অন্তু। উঠানের উপর ত্রিপল টাঙ্গিয়ে ভেতরে তার আব্বুর শেষ গোছল হচ্ছে। সে চুপচাপ বসে দেখছে, কান্না পাচ্ছে তার। আব্বুর সাথে খুব যেতে ইচ্ছে করছে, অবশ্য সে যাবে, কেউ ঠেকাতে পারবে না তাকে। জয় তাকিয়ে দেখছিল অন্তুকে। দুটো ছেলে এগিয়ে এলো, সালাম দিল। জয় খেয়াল করলো না। দুজন কিছুক্ষণ অপেক্ষা করো, জবাব না পেয়ে ডাকলো, জয় ভাইয়া। দৃষ্টি তখনও অন্তুর দিকে। রাগ হচ্ছে তার। মনে মনে ঠাস করে অভ্যাস বশত দুটো গালি দিল। মানুষ বাপ মরলে কাঁদে, শালি সেটাও করছে না। মানে হাগল পাগল বিয়া করাই দিছে আমার সাথে। তোর বাপ মরছে, তুই কাঁদবি, চিল্লাহে কাঁদবি। তা না করে এমনভাবে বসে থাকার কারণ কি? কখন জানি ফিট খাইয়া পইরা থাকবি। কাঁদলে একটু হালকা লাগে। জয় ইচ্ছে করলো এগিয়ে গিয়ে ঠাস করে একটা চর মেরে বলতে, কাঁদ, জোরে জোরে কাঁদ। চুপচাপ আসিস, বেশি চাপ পড়তেছে মাথায়, মূর্ছা যাবি। সেন্স হারানোর আগে কেঁদে হালকা হওয়া শালি। ছেলে দুটো অধৈর্য হয়ে বলে ফেলো, ভাইয়া একটা সেলফি নিন, ফেসবুকে আপলোড করব। উঠতি বয়সী ছেলেরা রাজনৈতিক নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে দিতে পারো একটা বাহাদুরি তাদের কাছে। এতে তারা এক ধরনের শক্তি অনুভব করে। জয় ভুরু কুচকে গম্ভীর হয়ে তাকায়। তাতে উপকারটা কি? না মানে, আচ্ছা সেলফি লাগবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্টে দিবেন ভাই, আমরা অ্যাড হতাম। জয় চোখ বুঝে ভারী শ্বাস ফেলে মনে মনে বলল, ফেসবুকের মায়ের। গালিটা প্রকাশ্যে দিল না। এটা এক প্রকার সামাজিক শক্তি। জয় খুব ভক্ত, তা বোঝা যাচ্ছে। জয় মাথা নাড়ল। আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। ওসব বালসাল পোষায় আমার না। ফেসবুকে কি কাম, কি করে ওটা দিয়া? আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই? নাই। পারলে ফোনে একমাত্র কলিং সিস্টেম ছাড়া আর কিছু রাখতাম না, কিন্তু ফাংশনালভাবে বহুত কিছুই পড়ে আছে। সেসব আমার কামেও লাগে না। যা ভাগ। একে তো ঘুম নেই, তার উপর কিসের এক বোঝা চেপে আছে মাথায়। অদ্ভুত এক প্রেশার ফিল হচ্ছে। অস্থির লাগছে সব কিছু। লোকালয় থেকে দূরে যে কোনো এক নির্জন জঙ্গলে অন্ধকারে খানিকক্ষণ বসে কয়েক বোতল অ্যালকোহল গিলে আসতে পারলে ভালো লাগতো। বিষাদ ঘিরে আছে বাড়িতে। গোসল করিয়ে এনে আমজাদ সাহেবের লাশ রাখা হলো। আজ মার্জিয়ার চোখ দুটো ভেজা দেখা গেল। মেয়েটা উদ্ভ্রান্তের মতো বসে বসে সে শ্বশুরের জন্য অস্ত্র ছড়িয়ে চোখের পানি ফেলছে, যাকে সে চিরদিন বিরূপ চোখে দেখে এসেছে। শুধু অভিযোগ ছাড়া কিছুই ছিল না ওই মানুষটার উপর। রাবেয়াকে সামলানো যাচ্ছে না, বারবার দাঁত আটকে যাচ্ছে ওনার। হামজা বসে রইল সোফার উপরে। তার ছেলেরা মৃতদেহের দাফন কাফনের সমস্ত ব্যবস্থাপনা করে ফেলেছে। অন্তর অন্তিক মূর্তির মতো বসেছিল দু ভাই বোন। অন্তু দেখল সেই জায়গাটা যেদিন তাকে দাঁড় করিয়ে নষ্ট প্রমাণিত করা হলো, সেখানে আব্বুল লাশের খাটিয়াটা রাখা হয়েছে। মেজের উপরে বসে দেওয়ালে হেলান দিয়ে তাকিয়ে থাকলো খাটিয়ার দিকে। তার চোখে মুখে অবিশ্বাস। লোকজন যা ভাবছে তেমন কিছুই না। কি বাজে কথা, তার আব্বু নাকি আর নেই। এও কখনো হয়? লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। জয় এলো অন্তুর কাছে, হাঁটু গেড়ে সামনে বসে আস্তে করে বলল, আরমিন চলো,
এখন তোমার বাপরে নিয়ে যাবে ওরা, চলো। অন্তু নিস্তেজ পায়ে উঠে দাঁড়ালো আস্তে করে। জয় থেকে ছোঁয়ার সাহসটা করলো না এ অবস্থায়। অন্তু হেঁটে গিয়ে বসলো খাটিয়ার পাশে মাটির উপর। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আব্বুর মুখের দিকে। চেহারাটা উজ্জ্বল হয়েছে, চোখে সুরমা মেহেদি রাঙ্গা দাড়ি ভেজা, ভুরভুর করে আতর, গোলাপ জল, কর্পূরের গন্ধ ঢুকছে নাকি। অন্তু ডাকলো, আব্বু, ও আব্বু, আব্বু গো। আমজাদ সাহেব সাড়া দিলেন না। নিষ্ঠুরভাবে চুপটি মেরে ওভাবেই শুয়ে রইলেন। একটু বুঝতে চেষ্টা করলেন না অন্তুর ভেতরে কি হচ্ছে। আব্বু, তুমি কি ভয়ানক স্বার্থপর! সকালে প্রতিদিন ডেকে ডেকে তো ঠিক আমার ঘুমটা ভাঙিয়ে দিতে। আজ এই যে ডাকছি, তুমি উঠছো না, ঠিক আরামে ঘুমাচ্ছ। জয়ের ভেতরে কি হচ্ছে আশ্চর্য এক ধরনের ব্যাপার। সে অন্তুর পেছনেই দাঁড়িয়েছিল। তার ভেতর কি এক ধরনের অনুভূতি চলছে। হনন করে বেরিয়ে গেল গেট দিয়ে। বাড়ি থেকে একটু দূরে গিয়েই একটা চোর ধরালো। ছোট বাচ্চার মতো করে জলটা খাটিলের উপর ঠেকে উদাস বাচ্চার মতো চেয়ে থাকে অন্তু আব্বুর দিকে। আব্বুর ঠোঁট দুটো হাসছে যেন লোকে দেখলে আর একবার মেলাতে পারবে। অন্তুর সুচ্ছির নাকটা আমজাদ সাহেবের কাছে পাওয়া। অন্তুর চোখের কোণা পেরিয়ে নিস্তেজ ঝর্ণার মতো পানিগুলো গড়িয়ে খাটিয়ার উপর পড়ে। কিন্তু অন্তু স্থির চোখে চেয়ে আছে আব্বুর মুখের দিকে। শেষ দেখা দেখছে সে আব্বুকে। আর কোনোদিন দেখতে পাবে না এই অভিজাত মুখখানা। আর কোনোদিন গম্ভীর স্বরে অন্তুকে ডেকে পাশে বসাবে না। আর কখনো ধমকে বলবে রাতে খেয়ে তারপর ঘুমাবি। অন্তু আস্তে করে ঢলে পড়ে খাটিয়ার উপর থেকে মাটিতে পড়ে রইল ওভাবেই। তার জন্য অপেক্ষা করা নয়। লোকজন অন্তুর চেতনাহীনতার মাঝে অন্তুর আব্বুকে অন্তুর কাছ থেকে চিরতরে সরিয়ে নিয়ে গেল। খাটের এক পাশ হামজা ধরে, অপর পাশ দুটো অন্তুর চাচাতো ভাইয়েরা। আরেকটা অন্তিকের জন্য খালি। অন্তিক বাথরুমে ঢুকেছে, বের হবার নাম নেই। মুখ বিধ্বস্ত, চোখ লাল ফোলা। টুপি পরতে পরতে বেরিয়ে আসে অন্তিক বাথরুম থেকে। খাটের এক পাশ হামজা ধরেছে, তাতেও কোনো প্রতিক্রিয়া দেখালো না ছেলেটা। আমজাদ সাহেব বলতেন ছাগল জবাই হবার পর মাংসের সাথে যাই করা হোক, ছাগলের আর যাই আসে না। লোকে বলে আজ মলে কাল দুদিন। আমজাদ সাহেবকে ছাড়া মাঝে দুদিন কেটে গেছে। অন্তুকে স্নায়ুর দুর্বলতা কাটানোর স্যালাইন দেওয়া হয়েছে। সে দুটো দিন প্রায় অবিরাম অবচেতন। এর মাঝে খাওয়া দাওয়া নেই। পাগলামি থামাতে বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আশ্চর্যজনকভাবে শুধু ওষুধ এবং পানির উপর দুটো দিন কেটে গেছে। চোখ দুটো বসে গেছে, চোখের পাতা ফোলা, ঠোঁটের চামড়া শুকনো, ত্বক ফ্যাকাশে। অন্তুকে দেখে লাগছিল বহুদিন কোনো কবরে বাস করে ফের জীবিত হয়ে উঠে এসেছে। অন্তু 2 দিন পর উঠল সন্ধ্যার পর। প্যারালাইজড রোগীর মতো উদ্দীপনাহীন শরীর। চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকলো। কিছু মনে পড়ছে না। সব মনে পড়ছে সেসব যেন কেমন জটলা বাঁধা ঝাপসা কুণ্ডলির মতো মস্তিষ্কে জট পাকিয়ে আছে। স্পষ্টত হতে সময় লাগলো। আচানক শরীরটা ঝাঁকুনিতে উঠে বমি করে ফেল অন্তু। বমিতে শুধু পিচ্ছিল সর্দি, কালচে তরল উঠে আসছিল। পুরো শরীরে একরত্তি জ্বর নেই, উঠে বসার মতো। বমি হবার পর আর কেন জীবিত মানুষের মতো লাগছিল না অন্তুকে। ঘরের সকলে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে উঠছিল অন্তুর নির্জীব অবস্থা দেখে। অন্তিক দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে আনলো। পালস রেট নেই বলা চলে, কোনোরকম বিট করছিল। অন্তুর চোখের মনি ঘুরিয়ে দেখলো ডাক্তারকে, আর নজর ফেলো না, চেয়ে রইল ডাক্তারের দিকে। ডাক্তার সাহেব একের পর এক প্রশ্ন করছিলেন। কেমন লাগছে তোমার? কোনো রকম ভ্রম দেখেছো চোখে? কিছু খেয়েছো? দেখো, তুমি শিক্ষিত মেয়ে। পৃথিবীতে চিরন্তন সত্যগুলোর মধ্যে মৃত্যু সবচেয়ে উপরে রয়েছে, যেটা অস্বীকার করার উপায় নেই। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ, যা বোকামি হচ্ছে। কিছু খেয়ে নাও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু ডাক্তার সাহেব থামলেন। অন্তু প্রতিক্রিয়াহীন, কোনো রকমের উদ্দীপনা নেই তার চোখে মুখে। বেশ কিছুক্ষণ ওভাবেই নিশ্চুপ থেকে হঠাৎই বলল, ডাক্তার কাকা, হ্যাঁ মা। দুটো ঘুমের ওষুধ দেবেন আমায়? ডাক্তার অন্তুর মুখে সেই কাতরতা দেখে আটকে উঠলেন। অপার্থিব আকুতি, যেন কোনো মৃত্যুর ডাক। না রে মা, আর না। যে পরিমাণ ঘুমের ইঞ্জেকশন আজ 2 দিন দিয়েছি, তোমার শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতির জন্য যথেষ্ট। এখন তুমি উঠবে, কিছু খাবে, এরপর আমি ঔষধ দেব, সেগুলো খাবে। সুস্থ হওয়া লাগবে তোমার, বুঝেছো? অন্তু আচমকা কি করলো, হুড়মুড়িয়ে উঠে ডাক্তারের পা জড়িয়ে ধরল। অন্তুকে ছাড়ানো যাচ্ছিল না। ডাক্তার সাহেব দীর্ঘশ্বাস ফেলে অন্তুর ফুপুকে বললেন, ওকে সামলান, ট্রমা নিতে পারছে না।
ওর কেমন চিকিৎসা দিলে কোনো উন্নতি হবে বুঝতেই পারছি না। আমজাদ ভাই যে করলেন মেয়েটার সাথে। ডাক্তার বুঝলেন অন্তু বেশিক্ষণ এই অবস্থায় চেতনা ধরে রাখতে পারবে না। মানসিকভাবে পুরোপুরি ডিস্ট্রয়েড মেয়েটা। অন্তু উঠে বসে পাগলের মতো এদিক ওদিক তাকায় আর শুয়ে ঠিক গলা কাটা মুরগির মতো ছটফট করে। আবারও উঠে বসে বুকের মাঝে আঙ্গুল চেপে ধরে মালিশ করার মতো করে। বারবার হা করে শ্বাস নিয়ে আবার মাথা চুল টেনে ধরে, এদিক ওদিক তাকায়। কাউকে খুঁজছে ওর বিকৃত মস্তিষ্ক। চোখের পানিগুলো আটকে আছে, পড়ছে না। দাঁত চেপে বুক চেপে ধরে। আবারও নিঃশব্দে ডুকরে উঠে মাথা নিচু করে নিঃশব্দে আর্তনাদ করে। মাথা তুলে বলে, ডাক্তার কাকা, আমায় ঘুম পাড়িয়ে দিন, আমার ঘুম পাড়ানোর ওষুধ দিন, আমায় দুটো ঘুমের ওষুধ দিন, আপনার কাছে অনুরোধ করছি কাকা। হাত জোর করে অন্তু। ডাক্তার চেয়ে থেকে নেমে অন্তুর সামনে বসে মাথায় হাত রাখেন। আমজাদ ভাই কি করলেন বুঝতে পারছি না। এই পাগলিকে রেখে খোদা তাকে টান দিলেন কেন? ধৈর্য ধরো তুমি আম্মা। অন্তু অনেকক্ষণ ওরকম চামড়া ছিলাম মুরগির মতো তোপড়ে একসময় ক্লান্ত হয়ে পড়ে। আস্তে করে মেঝে ঘেঁষে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে। সামনের দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে। আজ 29 নভেম্বর 2014। তার বিয়ে হয়েছে 26 নভেম্বর 2014। অন্তু অপার্থিব দৃষ্টি মেলে তাকিয়ে রইল দিন পঞ্জিকার দিকে। ডাক্তার সাহেব বিস্মিত চোখে দেখলেন অন্তুকে। তিনি যা বুঝলেন তা ভয়ানক। অন্তু নিজের একাধিক সত্তার উপর চমৎকার নিয়ন্ত্রণ পেয়ে বসেছে। এমন নয় যে সে যখন সত্তা হারাচ্ছে তখন অন্য সত্তাকে ভুলে যাচ্ছে। মাইন্ড কন্ট্রোল করতে পারছে মেয়েটা। ভয়ানক এক মানসিক রোগ। সে নিজেই নিজের ভয়াবহতা বুঝতে পারছে, আবার ভয়াবহতার উপর কাবু রয়েছে, অর্থাৎ তার নিজ নিয়ন্ত্রিত একাধিক মানসিকতা আর ভেতরে জায়গা পেয়েছে। অন্তু চট করে নিজেকে শান্ত করে তুলছে। এখন দেখে মনে হচ্ছে কিছু ভাবছে। চুপচাপ হাঁটুতে থুতনি ঠেকিয়ে মেঝের দিকে চেয়ে আছে। হাঁটু সহ পুরো শরীর দুলছে রকিং চেয়ারের মতো। তার ঘুম পাচ্ছে খুব। ঘোর লেগে আসছে, ক্ষুধা লাগেনি, তবে অল্প পানি পিপাসা পেয়েছিল। ডাক্তার চলে গেলেন। ঘর ফাঁকা হয়ে এলো। অন্তু টের পেল আপু এসে পাশে বসেছে। অন্তু হেসে জিজ্ঞেস করে, কেমন আছো স্বার্থপর আব্বু? আমি ভালো আছি, তোকেও ভালো থাকতে হবে। কিছু খাসনি কেন? আমার জন্য খাবার নিয়ে আসুন তো, আর পানি আনবেন বেশি করে, গলা শুকিয়ে আসছে খুব। এবার খুশি? আমজাদ সাহেব জবাব দেন না, চুপচাপ বসে থাকেন অন্তুর পাশে। অন্তু গপ গপ খেলো অনেকটা খাবার। বমি হবে বোঝা যাচ্ছে, তবু খেলো। খেতে খেতে জিজ্ঞেস করলো আব্বুকে, আমি কি পাগল হয়ে গেছি আব্বু? হুম, তুই কুটিল হয়ে গেছিস। আর এই কুটিলতা তোকে অনেক কিছু দেবে, বুঝলি অন্তু? গন্তব্যে পৌঁছাতে অত স্বাভাবিক আর সরল থাকা নয়, বরং নিগূঢ়, পাগল আর জটিল হতে হয়। প্রথম কথাটা আব্বুর মতো লাগলো না। আব্বু এরকম কথা বলতো না। অন্তু বলে এমন কথা, তবে শেষের কথাটা আব্বুর হতে পারে। অন্তু খাবার লোকমাটা তুলে আব্বুর দিকে তাকায়। আব্বু বসে আছে তার পাশে দেওয়াল ঘেঁষে। অন্তু টের পায় তার আর যন্ত্রণা হচ্ছে না বুকে, একটু কষ্ট লাগছে না, একদম স্বাভাবিক খুশি লাগছে নিজেকে। হ্যাঁ, অবশ্যই একটু অস্বাভাবিক লাগছে সবটা। চারপাশটা মোটেই স্বাভাবিক নয়, অদ্ভুত। লতিফের কেবিন নম্বর 4। জ্ঞান ফেরার পর সে বিশেষ কোনো কথা বলেনি। আসমাও জিজ্ঞেস করেনি কিছু। কেবল সে মনে মনে তৈরি মাঝারের বিরুদ্ধে একটা বিহিত করতে। রাত 8টার দিকে মাঝারি উচ্চতার এক লোক ঢুকলো কেবিনে। ডান হাতে তার সিলিং বাঁধানো। ভালো আছেন ভাবি? আমি মাঝহার আলমগীর। লতিফ ভাই কেমন আছে এখন? লতিফ কথা বলার চেষ্টা করলো। মাঝার নিজেও খুব সহজ মুখে কথা বলে সব সময়। আসমা সিটিয়ে বসে রইল। এই মাঝারি তার স্বামীর এই হাল করেছে। মাঝার একটা চেয়ারে বসে লতিফকে বলল, কি দল করতেন এতদিন? এবার কি বুঝতে পারছেন কিছু? ওই দুই শুয়োরের বাচ্চা মানুষের বাচ্চাই না। আসমা বুঝতে পারছিল না কিছু। মাঝার ফের বলে, আপনি এই অবস্থায় আমার বহুত কাজে আসতে পারেন। জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার এই অবস্থা। পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে, কিন্তু আপনার পটোয়ারি বাড়িকে ফোকলা না করে অবধি মরণ নেই আমার। জিন্দা হয়ে ফিরে আসছি একমাত্র ওই বাড়ির 3 বেটার কবর খুঁড়ব বলে। আব্বা আসতে চাইছিল, পরে টরে এসে দেখা যাবে। আপনার কোনো খরচাপাতি দরকার? লতিফ মাথা নাড়ল শুধু। মাঝার আশ্বাস দেয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। আমি একটা কেস ফাইল করে দেই, আর আমার হিসেব আমি পুলিশ দিয়ে না নিজেই মেটাবো, তবে একটু সময় নেব।
চোখের ইশারায় জানতে চাই লতিফ দেরি কেন। কিছু হিসাব বাকি আছে। এখন দুজনকে ওড়ানো যাচ্ছে না। মাঝখানে পলাশ ভাই দাঁড়িয়ে আছে। পলাশ ভাই ধৈর্য ধরতে বলতেছে। সে কি চাচ্ছে বা কারণ কি বলতেছে বুঝতেছি না, কিন্তু কিছু করারও নেই। তার উপর দিয়ে আর হারামজাদা দুইটা আরও খানিক সময় পাবে আমার কাছে। অথচ লতিফ ভাই যতদিন আমার রক্তের বদলা আমি না তুলবো, ওদের থেকে আজরাইলও আমায় মারতে পারবে না। মাজার আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। আসমার মনে হলো মাজার ছেলেটা খুব বদমেজাজি আর বোকা, কিন্তু এতক্ষণের কথায় সে যা বুঝেছে তা বিশ্বাসই হচ্ছিল না। সংশয় কাটাতে স্বামীকে জিজ্ঞেস করে তাকে আসলে মেরেছে কে। ক্লাবের ছাদ থেকে পলাশের শহরের ভেতরটার নাইট ক্লাবের বিল্ডিং দেখা যায়। রং বেরঙের আলো জ্বলছে বিল্ডিংয়ের গাল বেয়ে। হামজা এসে দাঁড়ালো পাশে। কাচের বাটি ভর্তি করে কাঠবাদাম, পেস্তা ও কাজু নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে জয়। কাজু বাদাম খেলে গা চুলকায়, অ্যালার্জি আছে তার, তবুও খাওয়া বাদ যাবে না। এক মুঠো ভরে নিয়ে মুখে পড়ল। হামজা সে দাঁড়ানোর পরও কোনো কথা বলল না, চোখও মেলানো না, চোখও ফেরালো না। হামজা নীরবতা ভেঙে বলল, নারীর চোখের পানি অম্লের মতো, তা সংরক্ষিতভাবে সাজিয়ে রাখলে ঠিক আছে, তাতে যদি বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হয়ে ঝলসে যাবে। ওয়াহ ওয়াহ, কবি কবি মেজাজ, কবি নেই তো লজ্জা লাজ। আমার কবিতাটা কেমন হইল কও? তুই কিন্তু কথার লাইন কাটছিস। তাই নাকি? তাইলে তো বড় দুর্দিন চলে আসছে আমার। হ্যাঁ, আজকাল মেয়ে মানুষের চোখের জলে ডুবে ডুবে মরে যাচ্ছি। মেজাজ খারাপ করা কথা না বলে বাড়ি যাও। তাকা তো আমার দিকে। জয় তাকালো, হেসে ফেলো হো হো করে। জয়ের অট্টহাসির আওয়াজটা খুব অদ্ভুত করে শোনালো। হেসে বলল, কি বোঝাইতে চাচ্ছ? ঘায়েল হলে পুরুষ মাতাল হয় আর নারী হয় কুচক্রী। নারীর কুচক্র অম্লের চেয়েও বেশি ক্ষয় সাধক। জয়কে ক্ষয়ও করা যায়? জেনে ভাল লাগলো। এমন ভাবনা ভাবার ক্ষেত্রে অধপতনটা তোমার নাকি আমার? যেহেতু আমি সঠিক ভাবছি তাই অধপতনটা কিন্তু তোর। তোমার লেখা বই? জয়, তুই যদি মাটির তৈরি ফুলদানি হোস তো সেই মাটি দিয়েছে জমিন অর্থাৎ তোর বাপ, কিন্তু সেই মাটি পিটিয়ে হাতের দক্ষতা সাজিয়েছে কিন্তু আমি তোকে। তোর চেয়ে তোকে ভালো জানা মানুষটা আমি, আমার লেখা বই তুই। দুটো কাজু বাদাম মুখে তুলে নেয় জয়, আওঝিন হাসে। তা হোক বা না হোক, শয়তানি কালামের বই আমি, যার প্রতিটা মন্ত্র প্রয়োগ করো নিজের স্বার্থে। তার পুরনো কথা কি, আমি স্বার্থপর, এ কথা পূর্ব দিকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য। জয় কাজু বাদাম চিবুচ্ছে, খানিক চুপ থেকে হাসে হামজা। মাঝে মধ্যে অভিযোগ হয় তোর আমার উপর, তাই না? অভিযোগ ওসব সস্তার লোকেদের হয়। আমি হাইফাই ভিআইপি মানুষ, ওসব ছোট লোকই ব্যাপার আমার হয় না। তবে হওয়া উচিত। তুমি ভালোবাসো না আমায়, সব ভণ্ডামি। তবে হয় না কেন জানো? কারণ আমি ভালোবাসার মতো লস প্রজেক্ট টাইপ অনুভূতির আশা রাখি না কারো কাছে। অদ্ভুত এক সম্পর্ক, বর্ণনা করা যায় না তোমার আমার প্যাস। না আমি তোমায় ভালোবাসি না তুমি আমায়, তবুও দূরত্ব সয় না, জটিল কেস। ঠিক বলিনি? হাত উপরে তুলে আড়মোড়া ভাঙ্গি জয়। হামজা গা ঘেঁষে দাঁড়ায় জয়ের জ্যাকেটটার চেন খোলা ছিল, তা লাগিয়ে দিয়ে বলল, ঠান্ডা লাগে না তোর? ধাক্কা মেরে ফেলে দিই ছাদ থেকে। এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি। আমার জন্য একটা 5 স্টার কবরের ব্যবস্থা করতে হবে। হামজা হেসে ফেল। এরপর অনেকক্ষণ নীরবতা। জয় টের পায় জয় অস্থির অশান্ত। বেশ কিছুক্ষণে নীরবতা ভেঙে বলে, তোর জন্য আমার অনুভূতি শূন্যের মতো জয়। সংখ্যার আগে বসাবি তো ওটা মূল্যহীন লাগবে, যেটাকে তুই আমার প্রশ্রয় বলিস, কিন্তু সংখ্যার পরে বসালে দেখবি সমান্তরাল হারে সংখ্যার মান বাড়ছে। একক থেকে দশক, শতক, হাজার, অযুত। ওটা ভালোবাসা কিনা জানি না, তুই যা ধরে নিবি তাই। এসব কাব্যিক কথা রাখো। ভালোবাসা আবেগী অনুভূতি, আবেগের সাথে জয়ের কোনো আপোষ নেই। মেয়ে লোক চাহিদার সামগ্রী আমার কাছে, নাথিং এলস। জয়ের কথা কানে গেল না যেন। আচমকা স্বর বদলে গেল হামজার। তোর চোখে আফসোস দেখার অভ্যাস নেই আমার। পাপ করে এসে সেই পাপের খেয়ালে ডুবে থাকতে আমার অভ্যাস নেই, তা শেখিনি আমি। পাপ যেখানে হয়েছে সেখানেই রয়ে গেছে, তুই ফিরে এসেছিস, তার সঙ্গে নিয়ে ঘুরে বেড়াইতে শেখায়নি জয়। আমি ছাড়া অন্য কিছু তোর অস্থিরতার কারণ হয় তা আমি সহ্য করতে পারি না। হাতের কাজু বাদাম দুটো হাতে ধরে জয় তাকিয়ে থাকে হামজার দিকে। তোকে আমি গড়েছি, খারাপ হোক ভালো হোক একটু একটু করে গড়ে তুলেছি তোকে। সেই তোর ভাঙনের কারণ অন্য কিছু হলে তা বরদাস্ত করতে পারবো না আমি। সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান দেয়, কেড়ে নেওয়ার মালিকও সে। তোকে গড়েছি আমি, ভাঙার হলে, আঘাত করার হলে তা করব শুধু আমি। তোর উপর আঘাতের অধিকার শুধু আমার।
বিয়ে দিয়েছি, বউকে ভালোবাসবি, চলবে, কিন্তু আমি ছাড়া কোনো ভাঙন তোর চোখে দেখা গেলে দুনিয়াটা জ্বালিয়ে দেবো, একদম কসম খেয়ে বলছি। জয় কাদুবাদাম দুটো গালে পড়ে গলা জড়িয়ে ধরল হামজার। তুমি তো দেখতেছি মহিলা মানুষের চেয়েও বেশি হিংসুটে। রাশিগত সমস্যা আছে নাকি? কন্যা রাশি? আবার কিছু হয় নাই, খালি শান্তির অভাব। একটা গান গাই, ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায়। সান্ত্বনা আশা করছিস আমার কাছে? করতেছি না, যা তুমি দেবে সেই আশা করব কেন? আরে বাপ, কিছুই হয় নাই আমার। মেয়ে মানুষের মামলা বোঝোই তো, আগুন জ্বলতেছে বুকে, আগুন নেভানো দরকার। হোটেলে যাই চলো, একটু সুখ দরকার। আমি গরম হয়ে আছি খুব, ঠান্ডা হলেই সব ওকে। ও, তোমার তো ঘরে বউ আছে, তুমি কেন যাবা? আমরা বাল বিয়াত্তা ব্যাচেলর। মিথ্যা হাসি সবার ঠোঁটে মানায় না রে, বিশেষ করে তোর ঠোঁটে পাপের হাসি আর নিষ্পাপ হাসি ছাড়া হাসি মানায় না। হাসিস না তো, বিরক্ত লাগছে। কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থাক, দুঃখগুলো ক্লান্ত হয়ে চলে যাবে, আমি আসছি। জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সম্পর্কে সবসময় খাঁটি অনুভূতি প্রয়োজনীয় না, সম্পর্কে সততা দরকার, একমাত্র সততা। আর তার আর হামজার সম্পর্কে বিশেষত্ব এটাই, দুজনের কাছে দুজনের কোনো কপটতা নেই, যা মনে তাই মুখে, বানট কিছু দেখানোর চেষ্টা নেই। এখানে দুজনই অবিচ্ছেদ্য। জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে, হামজা খুব হিংসুটে একটা ব্যাপারে। জয় কোনো ক্ষতি হামজার ওয়াস্তে হলে ঠিক আছে, কিন্তু অন্য কিছুর জন্য নয়। কারণ হামজা মানে জয় দুঃখের অধিকার শুধু তার, সুখের অধিকার সে কারোর হতেই পারে। মদের বোতল এনে রাখে হামজা টেবিল ওপর, অলস ভঙ্গিতে চেয়ারে বসতে বসতে বলে, পাপীদের ধ্বংস কোথায় জানিস? জানা দরকার। এক পাপের পর পরবর্তী পাপের আগে কিছুটা সময় নেওয়া হয়। মানুষের ভেতর আবার বিবেক নামক একটা চুলকানি আছে, পাপ করে কিছুটা সময় দিলে ওই শালা কুরকুর করে ওঠে, আর সেখান থেকেই এক ক্রমশ বর্ধনশীল ছিদ্র তৈরি হয়, ধ্বংসের ছিদ্র। এই জন্য বুদ্ধিমান পাপীরা থামে না, একাধারে অবিরত পাপ করে যায়, বিবেককে কুরকুর করে ওঠার সময় দেয় না। আমি পাপের মাত্রা কমিয়ে এনেছি, তাই তো? বিবেকানন্দ নাচছে ভেতরে। বিবেকানন্দ ভালো লোক ছিল, বিবেকের মতোই ভালো। বস, বহুদিন পর তোর নামে জাস্ট এক প্যাগ মারবো, তোর ভাবি কিছু বললে তোর দোষ। ভাবির অবস্থা কি? সে কি ঠিকঠাক হয়েছে? মেয়ে মানুষ তৈরির মাটিতে সৃষ্টিকর্তা সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয়, যেটা সাধারণত মায়া হয়ে রয়ে যায় মেয়ে লোকের মাঝে, কিন্তু কোনো আঘাত পেলেই সেই মায়া বিষ হিসেবেই প্রকট হয়। এজন্যই ওই জাতের থেকেই সাবধানের মার নেই। গলা তো জ্বলছে আজ। রেকর্ডার অন থাকলে ভাবির জন্য একটা স্পেশাল গিফট তৈরি হতো। অন করিসনি কেন? আমার সব কথাই জরুরি, সবগুলো বিশ্ব সংবাদ হবার যোগ্যতা রাখে, ঠিক আছে? তোমার কি চলে গেছে? আমার চড়েনি, তবে আর একবার এমন পেট বানানো বাটপারি হাসি হাসলে কান সারার নিচে এমন একটা মারবো, তোর কিন্তু চড়ে যাবে। হাসি যখন আসছে না, মাথা ভাল লাগছে, মন মতো গিলে গিয়ে ঘুমা যা। নাটক করছিস কেন? ওকে, চুপ করলাম। হাসি পেলে অনুমতি নিয়ে হাসবো। সরি। কাল রাতে মাঝার গেছিল লতিফের কাছে, আগামীকাল তোকেও একবার সাক্ষাৎ করে আসতে হবে। এরপর তোকে ট্যুরে পাঠাবো কয়েকদিনের জন্য, ট্যুর থেকে ফিরলে বউ এনে দেবো। ঢাকা যাবি? জয় নিঃশব্দে হাসলো। জয়ের মতো আজগুবি কথা বলার চেষ্টা করছে হামজা, আর জয় উল্টো চুপচাপ আজ। হামজা গ্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে নির্মল হাসলো। আমি তোর শিক্ষক নই জয়, শিক্ষকের মনে থাকে ক্ষমা আর হাতে থাকে দ্বন্দ্ব। আমার মনে তোর জন্য ক্ষমার ভান্ডার থাকলেও হাতে কোনোদিনও দ্বন্দ্ব ওঠেনি, কারণ আমি শিক্ষক নই, তোর কারিগর। আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন হয়, প্রশ্রয় দিতে হয়। ভালোবাসা আমার কর্ম নয়, আমি তোকে ভালো টালোবাসি না। বাসা লাগবে না, ওসব আমার পোষায় না। চলো গান ধরি। জয় উদাস চোখে চেয়ে আছি, মুখ তুলে গেয়ে ওঠে। 7 দিন পর শুক্রবার বাদ জুম্মা মসজিদে কিছু মিলাদ ও দান সাদকা দোয়া করা হলো। ততদিন অন্তর চাচা ফুপারা ছিল দিনাজপুরে। শনিবার সকাল সকাল ওনারা তৈরি হলেন ফিরে যাবার জন্য। অন্তিকরা কেমন মৃতপ্রায় হয়ে উঠেছে। যে 7 দিনে 2-3 বেলা খাবার খেয়েছে, সেটাও উল্লেখযোগ্য হারে সামান্য। মার্চিয়া ধুমকে জোরপূর্বক খাইয়েছে। সে চাচাদের জন্য গাড়ি ডাকতে গেল বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবার। আফজাল সাহেব অন্তুকে ডেকে কাছে বসালেন। অন্তুর হাড্ডিসার দেহটা পোশাকের নিচেও লুকানো যায় না। একটা কালো ওড়না শরীরে ও মাথায় জড়িয়ে অল্প একটু জায়গা নিয়ে সোফায় বসে রইল। চাচা বললেন, আজ কয়দিনে তো মেলা পাওনাদারের যাওয়া আসা দেখলাম, বিষয়টা খারাপ লাগছে আমার, বুঝছো? ভাই তো আর নাই, তুমি আর আন্তিক এক সময় করে কুড়িগ্রাম আসো, জমি জমা বিক্রয় আর দরকার নাই,
ও আমার খামার যেমন চলতেছে চলুক, পাওনাদারদের টাকা মিটমাট করে দিবানি আমি। ভাইয়ের দিনে শোধ না করে কই যাব? তার প্রয়োজন হবে না কাকা। কেন? এই কথা কেন? অন্তু কথা শেষ করতে চাইছিল পাশ কাটিয়ে। মাথার চাঁদিতে তীক্ষ্ণ এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়েছে। তা খুবই শীঘ্রই মারাত্মক পর্যায়ে যাবে। সে তাকালো চাচার দিকে। আপনি যা বলছেন তা দয়ার মতো লাগছে, যেটা গ্রহণ করতে শেখানো হয়নি আমায়। কথা বেশি শিখছিস? পাকনা মাইয়া, এক থাপ্পড়ে দাঁত ফালাইয়া দিমু। বেহেলাজ মেয়ে লোক, কাকার সামনে কেমনে কথা কইতে শিখাইছে তোর বাপ মায়ে, এইটা আগে শুনি। অন্তু আর কথা বলল না, হাতের তালুর দিকে তাকিয়ে রইল মনোযোগ সহকারে। আর নির্লিপ্ততায় ধৈর্যহীন হলেন আফজাল সাহেব। কথা ক, কি চাস? ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড়ে কম পেরেশানি তো হয়নি আব্বুর। পাওনাদারদের এতদিন যখন ঠেকাতে পেরেছি, আর কটা দিন সবুর করে নেবে ওরা। আমি ওই জমি হাসিল করে তা বিক্রি করি এবং পাওনা মেটাবো। আবার আসবেন কাকা, বাইরে গাড়ি এসে গেছে বোধহয় আপনাদের। বাপ রে কথা, ভালোই সাহস তোর। ওই চিংড়ি, আমি না দিলে কেমনে হাসিল করবা জমি? কিছু তো আর নাই, তবুও দেমাগ কমে নাই। ভালো বুঝিয়া পাওনা টাহা দিতে চাইছিলাম, আবার দেমাগ দেখাও। আমিও দেখমুনে কেমনে আমার থেকে জমি আদায় করো আর পাওনা মেটাও। দেখমুনে আমি। আপনি সে চিন্তা করে চাপ নেবেন না কাকা, সেসব আমার জিম্মা। অন্তু বসে থাকে ওভাবেই। বাড়ি ফাঁকা হতেই রাবেয়া কাঁদতে শুরু করলেন। অন্তুর মাথা ব্যথাটা চিটমিটিয়ে উঠল। অন্তু ধমকে উঠল। কান্না থামাও। জোয়ার নেমেছে চোখে, কান্নার জন্য বিশেষ পরিস্থিতির দরকার হয়। লোকের আর স্বামী মরে না, তারা আজীবন কাঁদে। কাঁদলে আড়ালে কাঁদবে, খেয়াল রাখবে কান্নার করুণ সুর যেন আমার কান অবধি না পৌঁছায়। অসহায়ত্ব চোখের পানিকে ঘৃণা করি আমি। অন্তু চেয়ারটার উপর মাথা এলি দিয়ে চেয়ে থাকে ছাদের দিকে স্থির দৃষ্টিতে। মার্জিয়া এসে বসে। অন্তু ওভাবেই জিজ্ঞেস করে, শরীর ভালো আপনার? অন্তু, মার্জিয়ার ক্ষমা প্রার্থী সুরে ডাকটা অন্তুর কানে পৌঁছাতেই ছাদ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসে। হাত উঁচিয়ে ধরে মার্জিয়ার উদ্দেশ্যে। থেমে যায় মার্জিয়া। অন্তু স্থির নয়নে তাকিয়ে বলে, আমি বাংলা সিনেমার মমতাময়ী নায়িকা নই ভাবি। পুরো সিনেমাতে যে যাই করুক, শেষে সব মাফ করে বুকে জড়িয়ে নেয়া, তারপর খালি ভালোবাসা আর প্রেম। আমি না ভুলে যাই অথবা ধরেও রাখি না। শোনো অন্তু। অন্তু আলগোছে উঠে চলে যেতে যেতে বলল, পড়াটা হচ্ছিল না। আব্বু এসে বিছানায় বসে অন্তুর খাতাপত্র নেড়েছে দেখে বলছে না। লেখা তো ডাক্তারদের মতন হয়েছে, অথচ ছবি উকিল। কাহিনী কি? রাত 12টা বাজছে। অন্তু ছটপেটে উঠে বারান্দার দিকে দাঁড়ালো। আব্বু এসে পাশে দাঁড়িয়ে অন্ধকারে দাঁড়ালে। আগামীকাল সকালে তার পরীক্ষা। আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে যাবে। আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে পারবে। অন্তু রুমে এসে ঘুমের ওষুধ খুঁজলো, নেই। অন্তিক সরিয়ে নিয়েছে। আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্তিক এসে পাশে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ নীরবে কাটায়। তারপর অন্তু বলে, তোর বউ বাচ্চার পরিবারে আম্মাকে সামিল করে নে, আর পরিবারে চালাতে একটা কাজের ব্যবস্থা কর। টাকা পয়সা যা লাগবে ব্যবস্থা করা যাবে। খুব গৃহিণী হয়ে গেছিস, কখনো জিজ্ঞেস করিসনি আমাকে কিছুই আমার ব্যাপারে। ভালোই, আচ্ছা আমার ব্যবস্থা হলো। আর তোর তোর কি? আমার কি? আমার বড় লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে, আমি ফিট থাকবো। অন্তিক চুপ রইল। অন্তু হঠাৎই জিজ্ঞেস করে, পলাশ আজগরের কাছ থেকে কত টাকা নিয়েছিলি? 5 লক্ষ। মার্জিয়া তোকে এস্টিমেটলি গহনা দিয়েছিল কত টাকার? 2 লাখ টাকার মতো। তুই শুনতে চাইছিস না? শব্দ তো শোন। বলার মতো উপযুক্ত সময় ছিল না, তাই অনেক কিছুই হয়ে গেছে। ভুল বুঝতেছিস। শিক্ষা মানুষের মূর্খতা দূর করতে পারে হয়তো, তবে বোকাদের কোনো চিকিৎসা নেই। মহাজনদের কাছে যা বন্ধক রাখা হয় তার মোট মূল্যের ততটুকু তারা মানুষের হাতে দেয়। যতটুকু বাদ দিয়ে মূল টাকা এবং সুদ সহ তাদের হাতে থেকে যায়, যাতে সময় মতো টাকা পরিশোধ না করলেও জিনিসের মূল্য মূল টাকা ও সুদের যোগফলের সমান হয়।
সেখানে পলাশের মতো একজন নরকের কীট তোর কাছ থেকে 2 লক্ষ টাকার জিনিস রেখে 5 লক্ষ টাকা ধরিয়ে দিল, তুই তা নিয়ে ব্যবসা শুরু করলি। সাহস বটে, উত্তম দুঃসাহস বলা যায়। অন্তিক চুপচাপ দাঁড়িয়ে রইল, জবাব দিল না। অন্তু বলে, জিৎ আর পলাশ তোর দোকানটাকে খেয়েছে, বাপটাকে খেয়েছে, বোনের ইজ্জত খেয়েছে। আফসোস অন্তিক তোকে খেয়ে ফেলেনি। পলাশ তোকে ছিঁড়ে খেয়ে ফেললে আব্বু বেঁচে যেত, আমি বেঁচে থাকতাম, পরিবার বেঁচে যেত। অন্তিক অদ্ভুতভাবে হাসে। তুই নিষ্ঠুর হয়ে গেছিস আব্বুর চেয়েও বেশি। শনিবার দিবাগত রাত প্রায় 2:30টা বাজছে। লতিফকে ব্যথার ওষুধ খাওয়ানোর ফলে শুয়ে পড়েছিল। আসমা বসে ঝিমুচ্ছে, তার মেয়ে জ্বালাতন করছে, শুতে পারা যাচ্ছে না। পুস্কি সন্ধ্যার পর ঘুমিয়ে রাতে জাগে। কেবিনের দরজায় ধাক্কা পড়ল। বেশ কিছুক্ষণ দ্বিধা দ্বন্দ্বে ভুগে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে দরজা আটকে দিল জয়। আসমার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে জয় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হাসল। লাইট জ্বালান ভাবি, বেশি অন্ধকারে থাকলে চোখ নষ্ট হয়। আর চেঁচাবেন না যেন ভুলেও, তাতে শব্দ দূষণ হয়। কেন আসতেছেন? লাইট জ্বালান। লতিফের ঘুম ভাঙল। ভয়ে শীতের রাতে ঘাম ছুটেছে বেচারার শরীরে। জয় কোমর থেকে পিস্তল বের করে ম্যাগাজিন খুলে বুলেট চেক করতে করতে বলল, শরীর ভালো লতিফ ভাই? লতিফ উঠে বসার চেষ্টা করলো, পারল না। জয় পিস্তল লোড করে তাকালো। বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখতে নেই লতিফ ভাই, সব নীতিতেই তাই। তবে বিশেষত রাজনীতিতে বিশ্বাসঘাতকতা শুকনো খড়িতে দাউ দাউ করে জ্বলা আগুনের মতো। আজ আমাদের সাথে গাদ্দারি করেছেন, কাল মাজহারের সাথে করবেন। আপনাকে মেরে ফেলা উচিত। আপনি যে কারো জন্যই ক্ষতিকর। এখন যেহেতু মাজহারের হয়ে কাজ করছেন, কয়েকদিন পর আপনার সবল মাজহারও খাবে। তো আজ শত্রুপক্ষের একটা উপকার করব। সবার ভালোর জন্যই মারবো আমি আপনাকে, মাইন্ড করেন না। লতিফ কিছু বলতে চাইছিল, জয় হাত নেড়ে থামায়। শুনেছি ফেরাউন মৃত্যুর দূতকে সামনে দেখে তওবা করেছিল। আপনাদের আল্লাহ কিন্তু ওর তওবা কবুল করেন নাই। মৃত্যুকে সামনে রেখে গুনাহ কবুল করলে সেই গুনাহর ক্ষমা পায় না লতিফ ভাই। লতিফ অবাক হয়, এই জলদ গম্ভীর জয়কে সে দেখেনি। জয় চঞ্চল বদমাইশ, সবসময় তার চোখে মুখে ফুটে থাকে এক বিদঘুটে রসিকতা ভরা শয়তানি হাসি, যার কথার উচ্চারণ অশুদ্ধ, মূর্খতাই পূর্ণ। আর জয়কে লাগছে উচ্চ শিক্ষিত মৃত্যুদূত। এই জয় বরফ শীতল পিণ্ড। পিস্তল তাক করে ধরল জয়। আসমা এক কোণে দাঁড়িয়ে মেয়েটাকে জাপটে ধরে কাঁপছে। জয় জিজ্ঞেস করলো, ছেড়ে দেবার কথা ছাড়া আর কিছু বলতে চান ভাবি? সংক্ষেপে শেষ করুন। জয় নিষেধ করা কথাটাই বলে আসমা। ছেড়ে দেন, কেন মারতেছেন? ছেড়ে দেন। জয় সঙ্গে সঙ্গে দাঁতে দাঁত চেপে চোখ বুজে ট্রিগার প্রেস করে, ঠিক যেমন কিশোরেরা বন্দুক হাতে পাখি তাক করে রাবার বুলেট ছড়ে ভীষণ মজা ফুটে ওঠে মুখে। ক্যাশ করে একটা আওয়াজ বেরোয়। আসমা খিচে চোখ বুজে ফেলে। ছোট্ট মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। গুলিটা বালিশপুরে ঢুকেছে লতিফের মাথা থেকে 1 ইঞ্চি ফাঁকে। নিখুঁত নিশানা। লতিফের শ্বাস ছুটছে। জয় বাচ্চা মেয়েটাকে কাছে ডাকে। বাচ্চাটা আসতে চায় না। জয় হাসিটা আসমার কাছে ভয়ানক লাগে, কিন্তু বাচ্চাটা কেন জানি এগিয়ে যায়। জয় মেয়েটার ছুটিতে হাত নেড়ে জিজ্ঞেস করে, চলো, তুমি বলো, তোমার আব্বুর ওপর গুলি চালাবো না ছেড়ে দেব? তুমি যা বলবে তাই করব। ভেবে চিনতে বলবে কিন্তু। গুলি তাহলে কি হবে? গুলি চালানোর পর তোমার আব্বুকে 1000 ডাকলেও সে আর উত্তর দেবে না তোমার ডাকের। কিন্তু একটা মজার ঘটনা দেখতে পাবে তুমি। আবার হাতের এই পিস্তল থেকে একটা বুলেট ছুটে গিয়ে তোমার আব্বুর ঠিক কপাল বরাবর বিঁধবে। খুব চমৎকার একটা দৃশ্য। আমি ট্রিগার দাবাতেই শাঁ করে একটা বুলেট ছুটে যাবে তোমার আব্বুর দিকে। দারুণ মজা লাগবে তোমার দেখতে বিষয়টা। দারুণ লাগবে দেখতে? খুবই দারুণ লাগবে। কিন্তু আব্বু কথা বলবে না কেন? বুলেট গিয়ে কপালে লাগার পর আর কথা বলতে ইচ্ছে করবে না তোমার আব্বুর। শ্বাস নিতে ইচ্ছে করবে না, হাঁটতে ইচ্ছে করবে না, তাকাতে ইচ্ছে করবে না, উঠে বসতে ইচ্ছে করবে না। চুপচাপ শুধু চোখ বুজে শুয়ে থাকতে ইচ্ছে করবে, শুয়ে থাকবে। তার মানে আমি তক্কেত আনতে বললে থেতাও আনবে না, আমার সাথে খেলবে না? আর না। জয় চোখ নত করে বাচ্চা মেয়েটার দিকে কেমন করে যেন চেয়ে থাকে। মেয়েটার নিষ্পাপ মুখ,
জয়ের ভেতরটা বিদ্রোহ করে ওঠে। তার কিচ্ছু হচ্ছে, কপালের ডান পাশে চিরচির করছে। মেয়েটা বলল, তাহলে গুলি মেলো না। মজার দৃশ্যটা সেটা দেখতে চাও না? তাই তো, তুমি তোমার কপালে কলগুলি, আমি দেখি দারুণ দিত। স্বার্থপর বাচ্চা মেয়েটাও স্বার্থপর। আব্বু, তুমিও দেখবে? ও আমাদের মজা দেখাবে। কি হলো, কলগুলি তোমার কপালে আব্বু, আর আমি দেখি। জয় তির্যক চোখে মেয়েটাকে দেখল, ইচ্ছে করে মাথার উপর তুলে এক আছাড় মারতে। ভুর জোড়ার উপরে ফ্রেঞ্চ কাট চুলের এক গোছা পড়ে আছে। চলে যান লতিফ ভাই, শহর নয় জেলা ছেড়ে। আশেপাশের জেলায় নয়, দূরবর্তী কোনো জেলায় চলে যান বউ বাচ্চা নিয়ে। দেশের শেষ সীমানায় চলে যান। কতক্ষণ এই সিদ্ধান্তে কায়েম থাকতে পারবো বুঝতে পারতেছি না। কসম, দ্বিতীয়বার সাক্ষাৎ হলে আর মিস হবে না টার্গেট। এখন এক হাঁটায় বেরিয়ে যাব এখান থেকে। ফের ফিরে আসার ইচ্ছে জাগার আগে আমার নাগাল সীমানার বাইরে চলে যাবেন। ভাবি ওনাকে বোঝাবেন আজ ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা ভাবনা মাথায় আসতে পারে যে মারতে তো এসেছিল জয়, বেঁচে গিয়ে সুযোগ যখন পেয়েছি বদলা নিয়ে যাই। মেরে ফেলতে পারতো, সুযোগ পেয়ে আমি বদলা নিয়ে নিই। আসতে পারে লতিফ ভাইয়ের মাথায় এমন কথা। তাই বলছি একটু বোঝান। এমন ভাবার দরকার নেই। বোকামি করে ছাড়ছি না, আসলে বুঝতে পারছি না কেন ছাড়ছি। যতক্ষণে বুঝতে পারবো ততক্ষণে আর ছাড়ার মানসিকতা থাকবে না। তাই এখন আপাতত বুঝতে চাইছি না, কারণ এখন আপাতত ছাড়তে চাইছি। লতিফ ভাই, আমার মানুষ মারতে ওয়েপন লাগে না, হাতের প্র্যাকটিস আছে কম বেশি। বংশ পরম্পরার রক্তদোষ তো। বদলা নিতে আজকের উপহার পাওয়া জীবনটা হারাতে আসবেন না। আমার দেয়া উপহার কেউ যত্নে না রাখলে খুব রাগ হয় আমার। চলি ভাবি, আর হয়তো দেখা হবে না কোনোদিনও। ভালো থাকবেন, মেয়েটাকে ভালোভাবে মানুষ করবেন, যেহেতু ওর কাছে বাপ মা দুটোই রইল। বেরিয়ে যাই জয়। বাচ্চা মেয়েটা দৌড়ে আসে খানিকটা পিছনে, তবে দরজার বাইরে যায় না। জয় আড়াল হয়ে যায়। আসমার চোখ ঘোলা হয়ে আছে, উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে জয় যাওয়ার পানে। ছেলেটা এলো, কি থেকে কি করলো, কিছু কথা বললো, চলে গেল। অদ্ভুত অদ্ভুত ভয়ানক অদ্ভুত। জয় নামে দুটো কেস ফাইল করেছে ঝন্টু সাহেব। অনেকগুলো অভিযোগ করতে ছাড়েনি। সুযোগ পেলে কারোর নামে মামলা কম দিতে নেই। এটার একটা কারণ আছে। বাংলাদেশের আইন কখনো কখনো কোনো অপরাধীর 20-25টা অপরাধ ফাইল আলমারিতে ফেলে রেখেও অপরাধীকে সুখে জীবন কাটাতে দেয়। হতে পারে মামলা শখানেক হলে একটু মাঠে নামলো। ঝন্টু সাহেব কাঁচা লোক না। তিনি জয়ের সব রকম বদগুণ ও কর্ম নিয়ে আলাদা আলাদা অভিযোগ মেরে এসেছেন। পুলিশকে বলেছেন, শুনুন অফিসার, জয় জুয়া খেলে, তো একবার একজনের বউ অবধি কেড়ে নিয়েছিল। আপনি জানলেন কি করে? আমার কাছে খবর থাকে। আচ্ছা, তারপর? তারপর আর কি, মানুষের বউ তাসে জিতে কি করে, সেও তাই করেছে। কথাটা আংশিক সত্যি, কিন্তু পুরোটা না। জয় সব রকমের বদ অভ্যাস উল্লেখ করা হয়েছে। জয় জুয়া খেলে, নারীবাজির দোষ আছে, মারিজুয়ানা সেবনের অভ্যাস আছে, এমনকি রাজনৈতিক দায়িত্ব সমূহ ঠিকমতো পালন করে না। ভার্সিটির কাজে বিশেষ অ্যাক্টিভ নেই তার। সেসব ব্যক্তিগত দোষ জয়ের, কিন্তু আপাতত আসল দোষ হলো সে একজন লোককে মারাত্মক জখম করেছে। এছাড়াও বহু মিথ্যা দোষ আরোপ করে কেসকে শক্ত করার চেষ্টা করেছেন ঝন্টু সাহেব। কিন্তু ভাবার বিষয় হলো তিনি হামজার ব্যাপারে কিছুই বলেনি। হামজা মাজাহারকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে এনেছে, সেটা উল্লেখ করেনি। কথাগুলো জানিয়ে কবির দম ফেল। হামজা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে জয়কে ডাকলো। জয় ঘুমাচ্ছিল। বসার ঘরে ঢুকতেই হামজা থমকে উঠল। লুঙ্গি উঁচু করে বাঁধ, ঘর ঝাড়ু দেওয়ার জন্য আর ঝাড়ু কিনবো না, তোর লুঙ্গি যথেষ্ট। এবার লুঙ্গিটা উঁচু করে ঠিক কোমর অবধি তুলে বাঁধলো। আর একটু তুলে ইজ্জতহানি হতে পারে। কবির কপাল চাপড়ালো। তার পিঠে চাপড় মেরে সোফায় বসে তরুকে ডাকলো জয়। আদা, মশলা, মরিচ, পেঁয়াজ, রসুন মেরে একটু গরম পানি করে দে তো তরু, গলায় কুরকুরানি উঠতেছে। একটু হলুদ গুঁড়ো, সয়াবিন তেল, জিরেও দিই। যদি গলার ব্যথা সারাতে কার্যকর হয় তাহলে আলবাদ দিবি, সাথে একটু মাল মেশাতে পারিস, অত্যন্ত সুন্দর একটা ড্রিঙ্কস তৈরি হবে। রেহাই, সি অপবাদ দিচ্ছ? জয় বাংলা নামে শপথ করে বলতেছি, আমার তোমার পেছন বাঁচাইছি আমি। সামনে ইলেকশন, মাজাহার আর ওর
আপন বাপ আমার নামে অলরেডি মামলা মারছে। পলাশের সাথে বন্দাবন্দি চলতেছে। ভার্সিটির হলে সিন নিয়ে ঘূর্ণিঝড় হচ্ছে। এই বাসগুলাই আমি তুমি সহ পুরো পার্টি মিলে পেছন পেতে দিয়েও নিতে পারবো না। তো মনে করো এইসবের মাঝেও লতিফের ইন্নালিল্লাহ করে আরেকটা বাস বাড়ানোর কি খুবই দরকার? লতিফকে রেহাই দিতে পাঠিয়েছিলাম নাকি তোকে? তুই শুধু এই কারণে ওকে ছাড়িসনি, লতিফকে যেন কোনোভাবে খুঁজে পাওয়া না যায়। তবেই ওর গুম হবার সাসপেকশনটা শুধু মাঝহার আর ওর বাপের উপরই থাকবে। জয় উঠে যায়। সদর ঘরে দুটো মহিলা এসেছে হামজার কাছে জন্ম নিবন্ধনের কাগজ সাইন করাতে। এটা কাউন্সিলের কাজ, অথচ এখানে কেন এসেছে বুঝতে পারল না। মশলার ঝাঁজ রিমির সহ্য হয় না, কাশি উঠে যায়। মুখে শাড়ির আঁচল চেপে মশলা কষাচ্ছে। শাহানা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। কাজের মহিলাগুলোর হাতের রান্না খাওয়ার অভ্যাস নেই এই বাড়ির পুরুষদের। তরু পানির পাত্র চুলায় বসি গরম মশলা বের করলো। খুব তাড়াই আছে সে। দুটো লবঙ্গ, এলাচি, 2 টুকরো আদা, 1 চিমটি লবণ দিল পানিতে। দারুচিনি দেবে কিনা তা ভাবার বিষয়। এত তাড়াহুড়া করে পানি গরম করছো কার জন্য? জয় গলার ব্যথায় পাগল হয়ে যাচ্ছে। পাগল হচ্ছে নাকি তোমায় বানাচ্ছে? কি বলো? কিছুই বুঝলাম না ভাবি। এই জন্যই তোমার এই দুর্দশা? কি দশা? বললে কুটনামি হবে, নিজে দেখলে ভালোভাবে অনুভব করতে পারবে। ওরে বাবা, ধাঁধা বানাচ্ছ কেন? বলো না কি হয়েছে আবার? আবার কি করেছে সে? তোমার এই আল্লাহতের কতটুকু মর্যাদা আছে তোমার পরাণপ্রিয় জয় আমিরের কাছে? তোমার যে কেন এত শত্রুতা ওর সাথে? অবশ্য আমার ভালোই লাগে তোমাদের এই ফাইট। আমার খুব খারাপ লাগে তরু, তোমার জন্য। চোখ বন্ধ, অন্ধ অন্ধ, মাথার দরজা বন্ধ, এমন লোকেরা খুব ভালোভাবে ঠকে যায়, বুঝলে? দূর, যা বলবে বলো তাড়াতাড়ি। আমার কিন্তু পানি গরম শেষের দিকে। কোন আশা করছো এসব? আরে কি করছি খুলে বলো না। আগে বলো, এই যে জয় আমিরের পেছনে নিজেকে লুটিয়ে দিচ্ছে কোন আশায়, কি ভেবে? মুখটা ছোট হয়ে গেল তরুর, কথা বলতে পারল না। চোখ দুটো এক মুহূর্তে ঝাপসা হয়ে এলো। জবাব দাও, কেন করছো এসব? তরু ছলছল চোখে রিমির কঠিন মুখের দিকে চেয়ে বলল, এভাবে বলছো কেন ভাবি? আমার কিছুই চাওয়ার নেই ওর কাছে। মায়া ভাবি, খুব মায়া লাগে। ওর তো কেউ নেই, আমি ছাড়া কে দেখবে ওকে? রিমির মুখে আচমকা মলিন হাসি নেমে এলো। স্নেহ ভরে তরুর দিকে চেয়ে বলল, গদ্ধব মেয়ে লোক, এটাই বুঝতে চাচ্ছি। ওর অনেকেই আছে, তোমার কেউ নেই পাগলি মেয়ে। ওর তুমি ছাড়াও লোক আছে। আছে না ভাবি, যেদিন থেকে ওকে পেয়েছি আমি ছাড়া ওর কেউ নেই। রাগাবে না আমায়, আমি যা জানি তুমি জানো না। শুধু ভাবছি কথাটা বললে কিভাবে সহ্য করবে, সাহস হচ্ছে না আমার। শুধু বলছি তুমি আজ থেকে ওই নিমক হারামের ফরমায়েশ খাটবে না, তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তরু অবিশ্বাসে বোবা হয়ে গেল। চোখটা এবার ভরে উঠল। আস্তে করে ডাকলো, ভাবি। রিমি চোখ ফিরিয়ে নিল। সে কঠিন হবার চেষ্টা করে, বোধহয় পারছে না। তোর রিমির আঁচনে আহত হয়ে চেপে ধরল। কি হয়েছে ভাবি? তোমার কসম লাগে খুলে বলো। তুমি আমার উপর রাগ টাগ ঝাড়ু, কিন্তু কখনো তো এভাবে কথাই বলো না আমার সাথে। আগে ভাবতাম দেরিতেই হোক তবে জয় তোমাকে এড়াতে পারবে না, অথচ মনেই ছিল না এই বাড়ির ছেলেরা শয়তানকেও শয়তানি শেখায়। আগে যা ভাবতে এখন ভাবতে দোষ কি? তা জানলে তো আর এভাবে ফরমাইশ খাটতে দৌড়ে আসতে না। সত্যি বলতে আমার তোমাকে কথাটা জানাতে কষ্ট হচ্ছে মেয়ে, কিন্তু তুমি ওই নির্মুখ হারামটার জন্য এত উতলা হয়ে ওর গোলামি খাটবে এটা আমি দেখতে পারবো না। তোমার আশিক জয় আমি বিবাহ করিয়া সাজিয়ে আছেন তরুণী নিধি খাতুন। চমকে গিয়ে নিজেকে বোকা প্রমাণিত করো না তরু। বরাবর জয়ের উপর তোমার পাগলামিতে আমার তোমার উপর শুধু মায়া হয়েছে। আমি জানতাম শীতের মৌসুমে গাছের পাতার মতো ঝরে পড়তেই হবে তোমাকে একদিন। সেদিন এলো শেষমেশ। তোমার হামজা ভাইকে আমিও ভালোবেসেছিলাম তরু, তার বদলে সে শুধুই নিজের রূপ দেখিয়ে আমাকে খান খান করে ফেলেছে। ক্ষমতা লোভী নোংরা এক একটা রাজনীতিবিদকে ভালোবেসেছি আমি এই জীবনে। আব্বু, কাকা, মাঝহার ভাই, অবশেষে এই লোকটাকে আমি সব বুঝি জানো, তবুও এদের মায়া কাটাতে পারি না। তোর এই জগৎ ত্যাগ করেছে যেন সে চমকে গেছে কিনা বোঝা গেল না। তবে অসার হয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে। জয়ামির মিথ্যা বলে না। সে সেদিন বলেছে, সে সেদিন তরুকে খুন করে এসেছে। জিজ্ঞেস করলে বিয়ের কথাও স্বীকার করত, কিন্তু তরু জিজ্ঞেস করেনি। জয় নিজের বিরুদ্ধে যে কোনো ধরনের জঘন্য মিথ্যাকে নির্বিঘ্নে স্বীকার করার জোর রাখে।
আর এও তো সত্য। জয় ডাক শোনা গেল। তরু, মরে গেছিস? গরম পানি দিয়ে যা, গলা আটকে আছে একদম। বের হবো আমি, তাড়াতাড়ি আয় বাল। শার্টটাও আয়রন করে রাখিসনি। কি পরে বের হবো আমি? তরুকে তবুও চুপচাপ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি বলল, এই বাড়ির কোনো বেটা ছেলেই মানুষ না, সবগুলো এক একটা রক্ত খেকো জানোয়ার। প্রমাণ না পাওয়া অবধি বিশ্বাস না করলেও চলবে। এ কথা খুব তেতো শোনায় আমার মুখে, তাই না? সত্যি কথা তো, এই জন্য। আজ রবিবার, রবি মানে সূর্য, তাই সূর্যটাও নিজের সবটুকু তাপ ছেড়ে টকবক করে উদিত হয়েছে আজ। সকাল 10:30টার দিকে মুস্তাকিন এসেছে, বসে আছে। অন্তু বই খাতা গুছিয়ে রেখে বসার ঘরে যাবার আগে অভ্যাসবশত মাথায় ওড়না তুলতে গিয়ে হাসে। বেশ্যার মাথায় ওড়নার পর্দা, হাস্যকরই তো। মুস্তাকিন মাথা নত করে বসে আছে, তার অভিব্যক্তিটা অব্যক্ত। কেমন আছেন মুস্তাকিম সাহেব? ঢাকা ছিলাম, কিছুই জানতাম না কি থেকে কি হয়ে গেছে এই কয়দিনের ব্যবধানে। কোনো একদিনের ব্যবধানে দেখবেনই পৃথিবীতে কেয়ামত ঘনিয়ে এসছে। যা ঘটবে তার অভ্যাস খুব কমই পাওয়া যায়। মুস্তাকিম সাহেব, কি ব্যাপারে তাকাচ্ছেন না কেন আপনি? ইচ্ছে করছে না। কেন? বুঝতে পারছি না, আমার এতক্ষণেও বিশ্বাস হচ্ছিল না। এইসবে আপনার কথার ধরনে বিশ্বাস করার তাগিদ টের পাচ্ছি। কি থেকে কি হয়েছে? সেদিন আব্বুদের কোথায় নামিয়ে দিয়েছিলেন? সেদিন স্যারের নিষেধ না মেনে আমি ওনাদের সাথে আসলে এসব কিছুই বদলাতো না, কিছুই করার ছিল না ওখানে। রটনা রটে যাওয়া আর বাঁধ ফুঁড়ে পানির স্রোত মুক্ত হয়ে যাওয়া একই। সেই পানিকে ফেরানো যায় না। মুস্তাকিন বেশ কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, নিজেকে সামলে চোখ ফিরিয়ে বলল, কেউ অন্তত অসম্মান করার সাহস পেত না আমার সামনে আপনাকে। আর লোকে কি বললো তাতে প্রভাবিত হবেন কেন আপনি? লোকের কথায় আসে যায় না। খুব আসে যায় মুস্তাকিম সাহেব। আত্মসম্মান অবধি ঠিক আছে, কিন্তু যখন প্রশ্ন সম্মানে ওঠে তখন লোকে আপনাকে সম্মান দিলেই সেটা কেবল সম্মান। সংসারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। কিন্তু লোকে যদি বরকে ছোট বলে? মুস্তাকিন আস্তে করে মাথাটা নত করল, কিছু ভাবল। সোফার হাতলে হাত এলিয়ে মাথা নিচু করে বসে রইল। হাতের ঘড়িটা জলজল করে চলছে। আজ অব্দি মুস্তাকিনকে কখনো পুলিশের ইউনিফর্মে দেখেনি অন্তু। প্রতিবার এমন ফর্মাল গেট আপে দেখা গেছে। পরীক্ষা চলছে না আপনাদের? আজ নাই? আজ শেষ হবে। দুপুর 2টোয় পরীক্ষা আছে। আপনার তদন্ত কত দূর? কোনটা নিয়ে আগাচ্ছেন? নতুন কিছু হাতে এসেছে? নিস্তেজ লাগছিল মুস্তাকিনের স্বর, তাকাচ্ছিল না অন্তুর দিকে। নিজের বাঁ হাতে তর্জনীতে থাকা গাড়ির চাবির দিকে চেয়ে আছে। নতুন কিছু? পুরনোগুলো আনসলভ রেখে নতুন কেন? পুরনো কোনটার কথা বলছেন? আখি রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রি। ওর মেজো ভাই সোহানের খুনের রহস্য। বড় ভাই সোহেলের লাশ পাওয়া গেছে ওই বাড়িতে, যেখানে সালমা খালারা থাকতেন। কিন্তু এখন তারাও নিখোঁজ। চাঁদনি ভাবি সালমা খালা গেছেই বা কোথায়, হুট করে হারিয়ে গেছে। সেখানেই বড় ছেলের লাশ পাওয়া গেল। সব মাথায় আছে, তবে যেটা নেই সেটা হলো তদন্তের উপাদান, মানে ক্লু। ক্রাইমগুলো শুধু হয়েছে, তবে সেগুলোর বিশেষ কোনো সূত্র নেই যা ধরে অপরাধী অবধি এগোনো যায়। আখির কেসটা বন্ধ হয়েছে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার সাথে সাথেই, কারণ সেখানে একটা সাসপেক্টেরও বিরুদ্ধে কোনো রকম ক্লু ছিল না। সোহানের মৃত্যুর ব্যাপারটা সবার জানা, আর সেদিন সোহেল মরলো ওটারও কোনো সূত্র নেই, শুধু ওই রক্তপুঁজ আর মেলাটোনিন হরমোন স্যাম্পল ছাড়া। অন্তু ভুরু জড়ালো। মেলাটোনিন হরমোন, সে যেটাকে নোংরা জিনিস ভেবে ভুল করেছিল, এখনো তার সন্দেহ আছে বিষয়টা নিয়ে। ভার্সিটির এক মেয়ে বলেছিল সোহানের মৃত্যুর ব্যাপারে সেটা ঝাপসা। আপনারা নাকি আখি লাশ পাঠিয়েছিলেন। আপনাদের তো জানার কথা চাঁদনিরা কোথায় আছে। কোথায় পাঠিয়েছিলেন লাশ? আমি পাঠাইনি, ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছিল। ওদের থেকে তথ্য কালেক্ট করতে পারবেন না? পারলে দেবো আপনাকে, কিন্তু আপনার এসব জেনে কি হবে? কি প্রয়োজন? হাসলো মুস্তাকিন। অন্তু হাসার চেষ্টা করলো, কিন্তু কিছু বলল না। কালেক্ট করে জানাবো আপনাকে। উকিল হতে এখনো কয়েক বছর বাকি, এখনই এত খাটবেন না, এনার্জি বাঁচিয়ে রাখুন, নয়তো বিতৃষ্ণা ধরে যাবে নিজের পেশার প্রতি। সোহানের ব্যাপারটা কি? কিছুক্ষণ নীরবতা, পরে চোখ তুলে তাকিয়ে একটা দম ফেলে পড়ল। যদি বলি সোহানকে জয় আমির মেরেছে, বিশ্বাস করবেন? অসম্ভব কিছু নয়, হতেই পারে।
তাই অবিশ্বাস করারও শক্ত কারণ নেই। কেন মেরেছে জয় আমির হাসানকে? রাজনৈতিক মামলা। সোহান মাঝারের পার্টির লোক ছিল তখন। হামজা সবে ঝন্টু সাহেবের ভাতিজাকে বিয়ে করেছে। আর হুমায়ুন পাটোয়ারি কাউন্সিলর, জয় ছাত্রনেতা হয়ে উঠেছে। হামজা পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছিল রাজনীতিতে, কিন্তু এতে ঝন্টু মাঝার বা হামজার শ্বশুর কোনো রকম সুবিধা করতে পারেনি হামজার ক্ষমতার ওপর। এটা ভাঙন। এরপর কিছু একটা ঝামেলা হয়েছিল মাঝারের সাথে, যা এখনো চলছেই। সেই জের ধরেই জয় সোহানকে অমানসিক মার মেরেছিল। এরপর ছেলেটার ক্যান্সার হলো, আর ওর চিকিৎসার জন্যই সালমা খালা জমি বিক্রি করেছিল। অন্তু বিশেষ আগ্রহ পেল না কিছু কথা নতুন অবশ্য, তবে শেষের কথাগুলো তানিয়ার কাছে সে শুরুতেই শুনেছিল। কোনো চমকপ্রদ কাহিনী লাগলো না, কিন্তু চাঁদনির ওই কথাটা খুব ধাক্কাধাক্কি করছিল ভেতরে। সাবধান না হয়ে একটাকে হারিয়েছি। চাঁদনির সব কথাই ভারী, তবে এটা যেন মেয়েটা খুব উদাসীন আর রহস্যে ভরে বলেছিল। মুস্তাকিনের বর্ণনা সাদৃশ্য আনতে পারল না তার সাথে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অন্তু প্রসঙ্গ বদলায়। আপনার মা বাবা কোথায় থাকেন? স্কুলে আমি আপনাকে দেখেছি খুব কম, তেমন দেখা হয়নি, আর ওনাদের ব্যাপারে কিছু জানাইনি। আম্মা দিনাজপুরেই, তবে পাশের গ্রামে থাকেন। বাবা ঢাকায়। আচ্ছা, ওনারা একসাথে থাকেন না? আর ভাই বোন? আপনাদের পারিবারিক ব্যাপারটা বুঝলাম না। পরে বলবো কোনোদিন। মুস্তাকিন সামান্য হাসল। দরজায় করাঘাত পড়ল। অন্তু আটকে উঠল অজান্তে। এই করাঘাত তাকে আতঙ্কিত করে তুলল। মস্তিষ্কের স্থিতিতে দরজায় করাঘাতে এক ভয়ানক অভিজ্ঞতা সংরক্ষিত রয়েছে। দরজা খুলতে জয় প্যাচপ্যাচে হাসল। হোয়াটসঅ্যাপ ঘরওয়ালি। সানগ্লাসটা শার্টের নিচ প্রান্তে মুছে মুঠো করে ধরে তবে তাকালো চোখ তুলে অন্তুর দিকে। তবুও যতক্ষণ মাথা নিচু করেছিল বোঝা যাচ্ছিল জয়ের ঠোঁট এবং সাথে দ্রুত চোখ দুটো হাসছে। কথা শেষ হতেই বাতের সলতে কমানোতে ক্রমশ আগুনের বহর ছোট হওয়ার মতো জয়ের হাসিটা নিভল। কণ্ঠ চেপে জিজ্ঞেস করলো, ও এখানে কি করতেছে? অন্তু জবাব দেবার প্রয়োজন মনে করলো না। জয় ফিসফিস করে বলল, আমার অনুমতি আর ইচ্ছা ছাড়া তুমি পরপুরুষের সাথে সাক্ষাতে যাবে? এটা কি ঠিক? নোপ, দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি। খুব রাগ হচ্ছে ব্যাপারটাতে। আপনার রাগের কারণ হওয়ার জন্য আমি খুব দুঃখিত জয় আমির, কিন্তু পরপুরুষ ঘরে ঢোকানোই যে আমার বৈশিষ্ট্য তা তো জানেন আপনি। অন্তুর এই দুঃসাহস আর ঔদ্ধত্য জয়ের ভেতরে রক্ত টকবগিয়ে ফুটিয়ে তুলল। জয় দাঁতে দাঁত চেপে চোখ বুজে বকিয়ে উঠল, শালির মেয়ে।